আপনাকে আবারও স্বাগত আমার কথা শুনবার জন্যে, আমার সঙ্গে কিছুটা সময় কাটাবার জন্যে। ওরা কি বলে আর আমরা কিভাবে তা উপস্থাপন করি, যে প্রসঙ্গ নিয়ে আমি কথা বলতে চাই যে প্রায়শই আমাদের ক্ষমতাসীনরা এবং বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির কথা বলা যেতে পারে, তারা অধিকাংশ সময় রেফারেন্স হিসেবে বিদেশিদের টানেন। ক্ষমতায় থাকলে একটু বেশি করে, ক্ষমতার বাইরে থাকলেও তারা মাঝে মধ্যে এটা করেন এবং সাধারণত বিদেশিরা যা বলে সেটা তারা যথাযথভাবে উপস্থাপন করেন না, নিজেদের মতো করে উপস্থাপন করার চেষ্টা করেন এবং অনেক সময় মিথ্যেরও আশ্রয় নেন। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে এই দলগুলো বা এই দলের নেতৃবৃন্দ বাংলাদেশের মানুষকে অনেক বোকা ভাবেন আমার ধারণা। আমরা ডিজিটাল বাংলাদেশ বলি, আমরা স্মার্ট বাংলাদেশ বলি, তথ্য প্রযুক্তির একটা চরম বা চূড়ান্ত পর্যায়ে পৃথিবী আছে, এটা আরো উন্নত থেকে উন্নততর স্তরে যাচ্ছে। সেরকম একটা সময় জনগণকে বোকা ভাবার, বোকা বানানোর একটা প্রবণতা আমাদের রাজনৈতিক নেতা নেত্রীদের মধ্যে দেখি। আপনারা জানেন এর আগে বিএনপি বা যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের এক বিবৃতি নিয়ে মিথ্যাচারিতা করেছে, তাদের জাল স্বাক্ষর দিয়ে প্রচার করেছে। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির অমিত শাহর সঙ্গে কথা না বলেই তার সঙ্গে একটা ডায়ালগ হয়েছে, সেটা প্রচার করেছে। এবং বাংলাদেশ থেকে বাংলাদেশের সরকারি দল তারা তো নিয়মিতই এই কাজগুলো করছেন। একটা সাইডলাইনের মিটিংকে বা একটা সাধারণ 1 মিনিটের সাক্ষাৎকেও তারা অফিসিয়াল আলোচনা বলে চালিয়ে দিচ্ছেন। কখনো কখনো যে কথা বিদেশিরা বলে নাই সে কথা তারা বলছেন যে ওরা এটা বলেছে, এবং সেটা প্রচার যখন বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে, তখন আবার অন্য দেশগুলো বা অন্য দূতাবাসগুলো বিবৃতি দিয়ে বলতে হয়েছে যে আমরা কথাটা এরকম ভাবে বলিনি। সাম্প্রতিককাল একজন মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাতের প্রেক্ষিতে মন্ত্রীর বক্তব্য এবং পরে আবার মার্কিন দূতাবাসের বক্তব্য, এই তফাৎগুলো খুব স্পষ্ট। কাজে এগুলো আমরা সবাই কম বেশি জানি। আমি এগুলোকে আর বড় করতে চাই না। এই আলোচনাটাকে সময় সুযোগ পেলে হয়তো ভবিষ্যতে এরকম অনেক উদাহরণ টানা যাবে। আপনারা জানেন যে সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ এটি বৈঠক হয়েছে। জাতিসংঘভুক্ত বা জাতিসংঘের মানবাধিকারে সনদে স্বাক্ষর করা দেশগুলো এই বৈঠকে অংশ নিয়েছে। পরিস্থিতিটা বোঝা যাচ্ছিল যে এই বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এবং বাংলাদেশ একটা কঠিন চাপের মধ্যেই আছে। আমি এর আগেও ভিডিও করে বলেছি যে বাংলাদেশ চাপের মধ্যে আছে, এবং এর আগের পিরিয়ডিক রিভিউ থার্ড যেটা হয়েছে বা তার আগে যে দুটো হচ্ছে, সেগুলোতে বাংলাদেশ কিছু অ্যাকসেপ্ট করেছে, কিছু অ্যাকসেপ্ট করেনি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশ, প্রায় সকল ক্ষেত্রেই বলা যেতে পারে, বাংলাদেশ তার অঙ্গীকার যে শর্তগুলো তা বাংলাদেশ পূরণ করবে সেই শর্তগুলো বাংলাদেশ পূরণ করেনি। এবারও বৈঠক হলো, বাংলাদেশের আইনমন্ত্রী নেতৃত্বে একটা দল সেখানে অংশ নিয়েছেন এবং ফিরে এসে বা ওই বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বা সংবাদ সম্মেলন করে বলেছেন, এবং আমরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে এই বিষয়ে কথা বলতে দেখেছি যে প্রায় 90টিরও বেশি দেশ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেক উন্নত হয়েছে, ভালো, সে বিষয়ে কথা বলেছেন। অর্থাৎ একজন প্রতিমন্ত্রী তো বলছিলেন যে এখন আর এই বিষয় নিয়ে কেউ কোনো বক্তব্য বা শিরোনাম করতে পারবে না, পরিস্থিতি এতটাই ভালো হয়েছে। ইন্টারেস্টিংলি এটি তাদের এক ধরনের আমি বলবো যে মিথ্যাচারিতার আশ্রয় তারা নিয়েছেন। আমরা মঙ্গলবারে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল একটি তাদের ওয়েবসাইটে এটি বিবৃতি প্রকাশ করেছে তাদের বিশেষজ্ঞদের। সেই বিবৃতির দিকে যদি তাকাই তাহলে এটা স্পষ্ট যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বা এই যে রিভিউ মিটিং হলো সেখানে সমালোচনাটা তীব্র, এবং তারা সন্তুষ্ট নয়, বরং তাদের উদ্বেগ উৎকণ্ঠা আরো বাড়ছে। মঙ্গলবারে প্রকাশিত এই বিবৃতিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন যে ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ দমনের নিপীড়ন চালানো হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে
রাজনৈতিক কর্মীদের আন্দোলনেও চলছে দমন পীড়ন। এটা আমি তো প্রায় নিয়মিতই বলছি এবং সেটা মোটামুটিভাবে স্পষ্ট। এবং এছাড়া সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং নাগরিক সমাজের বিচারিক হয়রানি করা হচ্ছে। এমনকি বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা দমনকারী আইন সংস্কারে ব্যর্থতা গুরুতর উদ্বেগের বিষয় বলে তারা বিবৃতিতে উল্লেখ করছেন। আমরা যদি 2024 নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘের বিশেষজ্ঞরা কি বলছেন সেদিকে তাকাই, তাহলে তারা যেটা বলছেন যে 2024 সালের শুরুতে বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক সহিংসতা, বিরোধী রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার, রাজনৈতিক নেতা কর্মীদের গণগ্রেপ্তারের ঘটনায় তারা উদ্বিগ্ন, তারা বলছেন। এবং এছাড়া বিক্ষোভ আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তি প্রয়োগ, ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া, পরিবারের সদস্যদের হয়রানি, ভয় দেখানো এবং বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ সামনে এসেছে। এবং এসব বিষয় নিয়েও তাদের উদ্বেগ, যথেষ্ট পরিমাণে উদ্বেগ তারা প্রকাশ করবার চেষ্টা করছেন। তারা স্বাধীনতার, সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর যে হুমকি আছে সেটা উল্লেখ করেছেন এবং সংবাদ মাধ্যম, সংবাদপত্র, সংবাদকর্মীদের উপরে হামলা, তাদেরকে কিভাবে ভয় ভীতি দেখানো হয়, নজরদারি কিভাবে আছে, বিচারিকভাবে কিভাবে হয়রানি করা হচ্ছে, সেই প্রসঙ্গগুলো তারা সামনে নিয়ে এসছেন। নাগরিক সমাজের উপরে একই রকম পরিস্থিতি তারা বলছেন, মানবাধিকার কর্মীরাও এর বাইরে নন সেটাও তারা বলছেন। এবং বিচারিক হয়রানি হিসেবে তারা একটা উদাহরণ এনেছেন, সেটা হচ্ছে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের উপর। উদাহরণটা তারা এই বিবৃতিতে উল্লেখ করেছেন যে 2 বছর ধরে তদন্ত পরিচালনা, বারবার শুনানি এবং দেশের বাইরে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া তার কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এটাও তারা বলছে যে সরকারের কৌশলীরা রোজিনার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে আদালতে। নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসকে হয়রানি, মানবাধিকার সংগঠন অধিকারের আদিলুর রহমান খান বা নাসিরুদ্দিন ইলান সহ তাদেরকে কিভাবে হয়রানি করা হয়েছে, তাদেরকে কিভাবে জেলে নিয়ে যাওয়া হয়েছে, সেই বিষয়গুলো তারা বিবৃতিতে উল্লেখ করেছেন এবং তাদের আইনি লড়াইয়ের প্রসঙ্গটাও টেনেছেন। মত প্রকাশের অধিকার খর্ব করবার সঙ্গে সম্পৃক্ত 5600টি বেশির মামলা এখনো চলমান, এটা সরকারের হিসাব তারা বলছেন। আমরা জানেন যে আমি যে থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে, গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সিজিএস, আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় করা সব মামলাগুলো ট্র্যাক করি এবং আমাদের হিসেব সংখ্যাটা অনেক অনেক বেশি। এবং এই মামলায় কারাবন্দী হয়ে একজন লেখকের মৃত্যু হয়েছে, বন্দী অবস্থায় এই মামলায় অনেক সাংবাদিক নানাভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন এবং এটা একটা ভয়ের আবহ, শুধুমাত্র একজন নয়, একটা পুরো পরিবারকে, একটা গোষ্ঠীকে একটা ভয়ের আবহের মধ্যে ফেলে দিয়েছে। এবং যে কারণে এই আইনকে একটা কঠোর আইন বা ড্রাকোনিয়ান ল হিসেবে আন্তর্জাতিক বিভিন্ন মহল, এমনকি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলও চিহ্নিত করেছে। এবং অনেক সম্পাদক, সাংবাদিক এই মামলায় আসামি হয়েছেন। এটিকে পরিবর্তন করে চাপের মুখে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে, সেটিও এক ধরনের ভীতি সঞ্চার করছে এবং মানবাধিকার কাউন্সিলের বিশেষজ্ঞরা তাদের বিবৃতিতে সেই উদ্বেগের কথা জানিয়েছেন। এবং একথা তারা বলছেন যে সরকার এইসব বিষয়ে উদ্যোগ নেবেন, আইনের তাৎপর্যপূর্ণ পরিবর্তন তারা করবেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারা এটাকে স্বাগত জানিয়েছিলেন, কিন্তু সামান্যই সংস্কার করা হয়েছে এবং সেটা একটা লোক দেখানো। এবং বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশ কেবল মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবে না, মানবাধিকার রক্ষা এবং সাংবাদিকদের উপর হামলা বন্ধের কার্যকর পদক্ষেপ নেবে, সেটা তাদের চাওয়া। এবং তারা আন্তর্জাতিক কাউন্সিল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাচ্ছেন এবং একই সঙ্গে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছেন যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরাপদ, উন্মুক্ত, অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে এবং সেই বিষয়টিতে তারা গুরুত্ব আরোপ করেছেন। এবং মানবাধিকার পরিস্থিতির ক্রমাবনতি সংক্রান্ত এসব উদ্বেগের বিষয়ে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন। সব কথার মূল কথা, উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছে, পরিস্থিতিটা কিন্তু সামগ্রিকভাবে খারাপ। এগুলোকে অ্যাড্রেস না করে নির্বাচনের তারিখ ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, তফসিল ঘোষণা করা হয়েছে। ভালো নির্বাচন তো অনিশ্চিত, আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য নির্বাচন তো অনিশ্চিত, সেটা নিশ্চিত করেই বলা যায়। কিন্তু তার চাইতেও বড় কথা যে পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে একটা সংঘাতময় পরিস্থিতি, অশান্ত পরিবেশ বাংলাদেশের সামনে ধীরে ধীরে তৈরি হচ্ছে এবং সেটা বাংলাদেশকে
নানা সংকটের মধ্যে ফেলে দিতে পারে। সেই সংকট, রাজনৈতিক সংকট তো আছেই, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো আছেই, সেই সংকট অর্থনৈতিক সংকটকে এবং কূটনৈতিক সম্পর্ক, বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে একটা বড় ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। আমরা আশা করব যে আমাদের রাজনৈতিক নেতৃত্বের শুভবুদ্ধির উদয় হবে, সত্যিটাকে তারা সত্যি বলবেন, মিথ্যেকে মিথ্যে বলবেন, এবং ঝড় দেখলেই উটপাখির মতো মাথাটা বালুর মধ্যে লুকিয়ে রেখে বলবার চেষ্টা করবেন না যে সব কিছু ঠিকঠাক আছে। অন্ধ হলে প্রলয় কিন্তু বন্ধ থাকে না। আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের আবারও ধন্যবাদ। আপনাদের মতামত আমি চাই, কমেন্ট বক্সে মতামত রাখতে পারেন। আপনারা সবাই নিরাপদে থাকবেন এই সংকটময় মুহূর্তে, এবং সত্যের পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন।